স্বপন লক্ষ্য করল রিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নখ দিয়ে নিজেরই গলার চামড়া ছাড়িয়ে ফেলছে। কোনো যন্ত্রণা নেই তার মুখে, বরং এক পৈশাচিক আনন্দ। রিনা, থামো, তুমি কি করছো? রক্তে ভেসে যাচ্ছে সব। আয়নার দিকে তাকিয়েই ঘাড়টা অদ্ভুতভাবে 180 ডিগ্রি ঘুরিয়ে স্বপনের দিকে তাকালো। তার হাড় মরমর করে ভাঙার শব্দ কানে এলো। রক্ত কই স্বপন? এগুলো তো মায়া। দেখ, আমার ভেতরে কোনো হাড় নেই, কোনো মাংস নেই, শুধু কালো ধোঁয়া। তুমি কে? আমার রিনাকে কোথায় নিয়ে গেলে? হঠাৎ রিনার গলার স্বর বদলে গিয়ে 7-8টা মানুষের মিলিত কণ্ঠস্বরের মতো শোনালো। তোর রিনা এখন আমার পেটের ভেতর ডুকরে কাঁদছে। সে বড় একা স্বপন, তুই পাশে না থাকলে ওর বড় ভয় করছে। রিনা হঠাৎ 4 হাত পায়ে মাকড়সার মতো দেওয়াল বেয়ে সিলিংয়ে উঠে গেল। তার লাল চোখ দুটো যেন বিষাক্ত রক্ত চুঁড়িয়ে স্বপনের ওপর পড়ছে। ঈশ্বর, আমায় বাঁচাও, এই নরক থেকে আমায় বের করো। সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে স্বপনের মুখের একদম কাছে এসে, ঈশ্বর এই বাড়িতে ঢোকেন না স্বপন, এখানে শুধু মায়া সূত্র চলে। জানিস, তোর ওই টর্চটা আসলে কি দেখাচ্ছে? ওটা আলো নয়, ওটা আমার জিভ। স্বপন দেখল তার হাতের টর্চটা আসলে একটা কাটা জিভ, যা থেকে কালো লালা ঝরছে। সে চিৎকার করে সেটা ফেলে দিতেই দেখল ঘরের কোণে দাঁড়ানো সেই 3টি ছায়া। পোস্টারের পেছনের অবয়বগুলো ধীরে ধীরে রিনার শরীরের সাথে মিশে যাচ্ছে। রিনার শরীর ফুলে ফেপে এক বিভৎস দানবীয় রূপ নিল। এখন তোর পালা স্বপন, তোর হৃৎপিণ্ডটা বের করে আমি এই বাড়ির দেওয়ালে লটকে দেব, যাতে পরবর্তী ভাড়াটিয়েরা তোর ধুকপুকানি শুনে ঘুমোতে না পারে। রিনা, প্লিজ, আমি তোমাকে ভালোবাসতাম। তার দীর্ঘ নখ দিয়ে স্বপনের বুকটা আলতো করে চিরে দিয়ে, ভালোবাসার স্বাদটা তো নোনতা স্বপন, আয় আমার ভেতরে আয়। পরদিন সকালে পুলিশ যখন বাড়িটিতে ঢুকল, তারা কাউকে পেল না। শুধু শোবার ঘরের সিলিংয়ে একটা নতুন মানুষের আকৃতির কালচে ছায়া লেগেছিল, আর মেঝেতে পড়েছিল রিনার সেই লাল শাড়িটি, যার ভেতর কোনো মানুষ ছিল না, ছিল শুধু একরাশ পোড়া ছাই। পরবর্তী পর্ব শোনার জন্য মায়াসূত্র ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্বপন ও রেনার কী হবে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন মায়াসূত্র ইউনিভার্স চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।